উত্তরাধিকার সূত্রে খারাপ অর্থনীতি পেয়েছি। তো উত্তরাধিকার সূত্রে আওয়ামী লীগ যেটা রেখে গেছিল তার চেয়ে আরো খারাপ পর্যায়ে ডক্টর ইউনূস সাহেব নিয়ে গেছেন। দেশের অর্থনৈতিক সংকটগুলো এখন আপনারা কিভাবে অনুভব করছেন? অর্থনৈতিক সংকটটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এটা আমাদের সৃষ্ট কোনো অর্থনৈতিক সংকট না। তো উত্তরাধিকার সূত্রে আওয়ামী লীগ যেটা রেখে গেছিল তার চেয়ে আরো খারাপ পর্যায়ে ডক্টর ইউনূস সাহেব নিয়ে গেছেন। তো সেই অবস্থায় একটা উত্তরাধিকার সূত্রে খারাপ অর্থনীতি পেয়েছি। আর যে কোনো রাষ্ট্রের সফলতা আপনার অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক কাঠামোটা, মানে এটা দুর্বল কাঠামো না রুগ্ন কাঠামো না এটা হচ্ছে মধ্যম কাঠামো, সেটার উপর ডিপেন্ড করে। তো বাংলাদেশের অর্থনৈতিক যে পরিস্থিতি এখন, যে এটার পরিস্থিতি প্রচণ্ড ভয়ানক এবং প্রচণ্ড খারাপ প্রথমত। দ্বিতীয়ত যে আপনি এই অর্থনৈতিক কাঠামোর উপরে আপনি কর্মসংস্থান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, বেকারত্ব বলেন, সব কিছু কিন্তু ডিপেন্ড করে। তো এই কারণে যেহেতু সব কিছুই অর্থনৈতিক রাষ্ট্রের সচ্ছলতার উপর নির্ভর করে, রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থাটা কেমন, স্বাভাবিক কারণে যে ভয়াবহতার ভিতরে ছিলাম বিগত দিনে, 1.5 বছর আরও ভয়াবহতার ভিতর নিমজ্জিত হলাম। এখন এটা উত্তরণের পথ, এটা রাষ্ট্রের অর্থনীতিবিদ, রাষ্ট্রের চিন্তা চেতনা, রাষ্ট্র নিয়ে যারা ভাবে এবং রাষ্ট্রের সকল রাজনৈতিক সংগঠন মিলে একটা পরিকল্পনা বুদ্ধিশুদ্ধি করে যাতে আমার অর্থনৈতিক সমস্যার সমাধান হয়, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি না হয়, মানে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি অর্থনৈতিক দুরবস্থা থাকলে যেগুলি বৃদ্ধি পায় সেইগুলি, এবং বেকারত্ব যাতে বৃদ্ধি না পায় সেই পথ আমাদের সকলকে সম্মিলিতভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করতে হবে। বর্তমান এটা সরকারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, মানে জনগণেরও উত্তরাধিকার সূত্রে ঋণের বোঝার প্রাপ্তিটা চলে আসতেছে। এবং মায়ের পেটে থাকা অবস্থায়, গর্ভবতী থাকা অবস্থায় নবজাতক শিশু যেটা পেটে থাকে সেটাও কিন্তু ঋণের বোঝা নিয়ে ভূমিষ্ঠ হচ্ছে। বাংলাদেশের এই পরিস্থিতিটা দীর্ঘদিনের, এখন ডে বাই ডে এই সংকটটা আরও ব্যাপক আকার ধারণ করছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের পূর্বে যে সরকার ছিল তারা অনেক চড়া সুদে কিছু কিছু প্রজেক্ট নিয়েছিল, যে প্রজেক্টগুলো ধরেন মানুষের জন্য, মানুষের কাছে হচ্ছে দৃষ্টিনন্দন প্রয়োজনীয়, কিন্তু এত চড়া সুদ, সেই সুদ তো ইউনূস সরকারকে বহন করতে হয়েছিল যে 1.5 বছর থাকলেন। আবার ডক্টর ইউনূস সাহেব যে অর্থনীতিটা পেয়েছে তার চেয়ে ভঙ্গুর করে দিয়ে গেছে বর্তমান সরকারকে। এখন অর্থনৈতিক অবস্থা, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থনৈতিক অবস্থা, এইটা জনগণকে মোটিভেশন এবং বোঝানো, এখানে বোঝানো বিভ্রান্তি করে বোঝানো যাবে না, এটাকে ইস্যু হিসেবে দাঁড় করানো যাবে না, এবং জনগণের কাছে ভুল মেসেজ দেওয়া যাবে না। কারণ মধ্যপ্রাচ্যের সাথে যে যুদ্ধটা, ইরানের সাথে, এই যুদ্ধটাতে তো বাংলাদেশের কোনো হাত নেই। তো বাংলাদেশের যদি হাত না থেকে থাকে তাহলে সমাধানটা বাংলাদেশের সরকারের পক্ষেও কিন্তু সম্ভবপর না। কিন্তু বাংলাদেশের যে পাল্টাপাল্টি দোষারোপ করার যে প্রবণতাটা, যে অমুক জায়গায় যুদ্ধ কেন, প্রধানমন্ত্রী জবাব চাই, এখন এই যে জবাবটা চাওয়াটা, এই হচ্ছে সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টকে আপনি মোটিভেশন করবেন কিভাবে প্রথমত, আর দ্বিতীয়ত জনগণের কাছে গোপন জিনিসটা না কি ফ্লাশ করাটা, আতঙ্কিত যাতে জনগণ না হয়। আতঙ্কিত হলেই হবে কি জানেন, হুমড়ি খেয়ে মজুত করবে। এখন তো মজুত করছে, উনি যে বললেন কন্টেনার নিয়ে, তারা তো মজুতদার, তারা মজুত করে রাখতে চাচ্ছে যে তারা যাতে কোনো সম্মুখীন না হয়। তো বাংলাদেশের সাধারণ মানুষেরও একবারে তৃণমূলে আপনি যাবেন যে আমি আগে পাবো, আগে খাবো, কে পেলো না পেলো দেখার দরকার নাই। আর আগে যদি আমি না পাই খেতে, ওভারটেক করে ধাক্কা মেরে একজনের মুখের আহারটা আমি কেড়ে নিয়ে খাবো, কিন্তু ও খেলো কিনা সেটা আমার দেখার ব্যাপার নাই। আমি যেহেতু একবার তৃণমূল মাঠ লেভেলে চলাফেরা করি, আমার একবারে সেইখানকার প্রকৃত প্রত্যক্ষ আমার অভিজ্ঞতার এলাকা আমি বলছি যে বাংলাদেশের ঢাকা শহরে পাঠাও মোটরসাইকেল আছে, ঠিক আছে, কিন্তু একটা জেলা শহর, থানা শহরে এত মোটরসাইকেল, এই যে প্রতিদিন যে তেলের লাইনটা দিচ্ছে, এরা প্রথমত তেল 5 লিটার 10 লিটার নিয়ে গেছে, চরাঞ্চলে সেইটা ধরেন 500 টাকায় পার লিটার বিক্রি করছে, 500 লিটার পার লিটার বিক্রি করছে, এবং একটা মোটরসাইকেলে ঘুরে ফিরে এইটাকে একটা প্রফেশন হিসেবে নিয়ে নিছে এবং এটা ব্যবসা হিসেবে নিয়ে নিছে। পুলিশ যখন বলছে যে উইদাউট নাম্বার, উইদাউট হেলমেট, উইদাউট ড্রাইভিং লাইসেন্স দিব না,
তখন দেখা যাচ্ছে ওখানকার জনপ্রতিনিধিরা আবার বলছে যে এইটা কি চেক করার রাইট আছে নাকি সরকারের। তো ক্রাইসিস মোকাবেলা করার দায়িত্ব জনগণ, সরকার, টোটাল 18 কোটি মানুষের। ক্রাইসিস তো একক কোনো না, একক কোনো ব্যক্তির দ্বারাই ক্রাইসিস সৃষ্টি হয় নাই। তাহলে সমাধানের ব্যাপারে স্যাক্রিফাইসের যে ব্যাপারটা, সেটা আমাদের সবাইকে নিতে হবে। বরঞ্চ আমাদের ভাবনাটা এরকম ভাববে যে আমার চেয়ে ওর বেশি প্রয়োজন, ও একটা মুমূর্ষ রোগীকে অ্যাম্বুলেন্সে নিয়ে যায়, তাহলে আমি না হলে একদিন হেঁটে গেলাম কি অন্য কোনো ওয়েতে যাব, কিন্তু ওই অ্যাম্বুলেন্সটা নিয়ে নুক, আমি বাসায় ফেরত যাই। এরকম মানসিকতা আপনি কোথাও খুঁজে পাবেন না। আপনি চিন্তা করেন বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের পূর্বে পেঁয়াজ আর রসুনের এবং আদা আলুর যে ক্রাইসিসটা হলো, বস্তা বস্তা লক্ষ লক্ষ টন পেঁয়াজ এই কুষ্টিয়া থেকে শুরু করে চট্টগ্রাম থেকে গোডাউনে পৌঁছে নষ্ট হয়ে গেছে। ওই রোজা আসবে, দাম বাড়াতে হবে বিধায় তারা মজুত করে রেখে দিল। এই যে মজুতদারি একটা ব্যবসা, এইটা একবারে ধরেন উচ্চ পর্যায় থেকে শুরু করে ওই প্রান্তিক কৃষকের ভিতরে এই অ্যাটিচিউডটা আছে। বিশেষ করে মোটরসাইকেল চালকগুলোকে আমি নিজের চোখে 1 মাস ঈদের পরে থেকে আসলাম, থেকে এসে আমি প্রত্যক্ষ যেটা দেখলাম যে বাংলাদেশের এই গভর্নমেন্টটা শুধু বাংলাদেশের এই সমস্যাটা কোনো মতে সরকারের ঘাড়ে চাপাই দিতে পারলে মনে হচ্ছে আমার দায়িত্ব সারা, কিন্তু বিষয়টা তা না। এই ঋণের বোঝা জনগণের। এলিভেটি বলেন আর মেট্রো রেলই বলেন, যেগুলো করেছে সব উচ্চ সুদেই করেছে, এবং এই সুদটা তো জনগণের উপর রেখে চলে গেছে। এখন যেই সরকার আসছে তার ঘাড়ে ছিল, সেও আরো খানিক ব্যাংকের লোন নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, সেটাকে আরো বৃদ্ধি করছে। তাহলে আমি উপায় নাই তো, আমার না থাকলে আমি কি করব? নাই যেখানে আমি করব কি? 42,000 কোটি টাকা, এরপরে 84,000 কোটি টাকা। একটা তথ্য আপনার সামনে অধ্যাপক ওয়ারিসুল করিম সামনে এনেছেন যে ব্যাংক খাতের অরাজকতা। হ্যাঁ, তিনি আরেকটি তথ্য সামনে দিয়েছেন যে খেলাপি ঋণ জিয়ার আমলে সৃষ্টি। হ্যাঁ, এটার উত্তর আমি দিচ্ছি, এখানে নোট করছি যে জিয়ার আমলে খেলাপি ঋণ সৃষ্টি। রেহমান সোবান স্যার শুরু করেছেন বলেছেন, ঠিক আছে, রেহমান সোবান স্যার শুরু করেছে, বাস্তব ভিত্তি থাক। এখন আমি বলছি যে জিয়াউর রহমানের সময় যখন গার্মেন্ট শিল্প শুরু হলো, তো ব্যবসায়ীদের পুঁজি দরকার ছিল। আপনার পুঁজি যখন দরকার ছিল, তো ব্যাংক ছাড়া ব্যক্তি তো আর একটা শিল্প তৈরির ক্ষেত্রে পুঁজি তৈরি করবে না। আপনি যখন আমদানি রপ্তানির ব্যবসায় যে গার্মেন্ট শিল্পকে যখন আপনি করতে গেলেন, জিয়াউর রহমানের সময় যখন এটাকে চিন্তা ভাবনা করে প্রতিষ্ঠিত করতে গেল, তো গার্মেন্টসের মালিকদের পকেটে হয়তো তখন 2,000 কি 1,000 টাকা ছিল। তাদেরকে এই সত্যটা যখন দেখালো, এবং ওই তরুণ তৎকালীন সময় জিয়াউর রহমানের আমলে তরুণেরা যখন, শিক্ষিত তরুণ বেকাররা যখন চিন্তা করলো যে আমি গার্মেন্টসটা করতে চাই, তাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তখন ব্যাংকের লোন পদ্ধতি চালু হলো। এই লোন পদ্ধতি চালু করতে যে অনেক মেধাবী যুবক সেটাকে উতরায় এখন দেখবেন যে বিশাল বিদেশীয় গার্মেন্টসের ব্যবসা করছে। আর অনেকে হয়তো তখন মুখ থুবড়ে পড়েছে, নিজের যোগ্যতার অভাব হোক কিংবা সঠিকভাবে একটা প্রতিষ্ঠানকে পরিচালিত করার যে মেধা কি ম্যান পাওয়ার কি কৌশল, সেটা না থাকার কারণে সে খেলাপি হয়েছে। এখন খেলাপির যেটা ব্যাপার, এইটা বাংলাদেশের লোন জিয়াউর রহমান চালু করেছে জন্য খেলাপি ঋণের সংখ্যা বেড়েছে তা না, দায়ী না। এটা হচ্ছে একটা অর্থনৈতিক টাকা, আপনি স্থবিরভাবে ব্যাংকে টাকা ফেলে রেখে তো আপনার লাভ নাই, কারণ টাকাটাকে তো আপনার সচল করতে হবে, রানিং করতে হবে, চালনা শক্তির মাধ্যমে চালাতে হবে। দেন আপনার সেইটাতে একটা প্রোডাক্টিভ খাত লাগবে, যেই খাত থেকে আপনার আর্নিংটা বাড়বে, এবং স্থবির অলস টাকা পড়ে থেকে রাষ্ট্রের কোনো লাভ নাই। এখন সেটাই বাড়তে বাড়তে সেইটা শুরু করছিলেন। তো ধরেন যে 100 জনের ভিতরে যদি শুরু করে, 10 জন খেলাপি সে থাকতেই পারে।